সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আমি হাসিব হাসান আপনাদের সাথে আছি। দর্শক, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমতুল্লাহ, যিনি পুঁজিবাজার নিয়ে অনেকদিন ধরে বিশ্লেষণ করছেন, টেকনিক্যাল অ্যানালিস্ট। আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ শফিকুল আলম, ব্যুরো চিফ, এএফপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে। দর্শক, আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন, স্ক্রিনে দেখার নাম্বারে ফোন করে পুঁজিবাজার নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটি করতে পারেন। সাথে সাথে আমরা যদি মানি মার্কেট নিয়েও কোনো প্রশ্ন থাকে সেটিও করতে পারেন অতিথিদের কাছে। রহমতুল্লাহ ভাই, আপনার অ্যানালাইসিস ছিল, আপনার এনটিভিতে আপনি বেশ কিছুদিন ধরে আসছেন এবং আমরা প্রায়ই আপনাকে ইদানিং ডাকছি, আপনি সময় দিচ্ছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু একটু সমালোচনা হচ্ছে, আমার কাছে বেশ কিছু বিষয় এসেছে। সেটি হচ্ছে যে আপনি বেশি নেগেটিভ, আপনি বেশি যে তথ্যগুলো, আপনি যে অ্যানালাইসিসগুলো করছেন শুধুই টেকনিক্যাল অ্যানালাইসিস, এবং সেটি একমাত্রই আপনার নিজস্ব মতামত, এখানে কারো কোনো হাত নেই, সেটি সবাই গ্রহণ করছে। কিন্তু আপনি যেটি বলছেন যে এই জায়গায় না যেতে পারলে পড়ে যাবে, তারপর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পড়ে যাচ্ছে, কারণ মার্কেটটা হচ্ছে সেভাবে নিতে পারছে না, এবং গত 15 দিন ধরে বাজার কিন্তু প্রায় এক জায়গায় আছে। এই জায়গা থেকে হয় বিক্রির প্রেশারটা বেশি চলে আসলে বাজার কারেকশনের দিকে যাবে, অথবা যদি এখান থেকে রিকভার করতে পারে হয়তো আমরা 6000-এর পরে মার্কেট অনেক ভালো দেখব। কিন্তু আপনি যেটা বলেছিলেন, আমরা এর আগে এনটিভিতে যে 5900 ক্রস করলে বাজার অনেক যাবে, এবং সম্ভবত 6100 বা 6100-কে আমরা বলছি যে এটা ক্রস করলে আমরা নিউ টাইম হরাইজন। জি, আপনি বলছেন যে এখান থেকে বাজার একটা অনেক ভালোর দিকে যেতে পারে। তো আমরা আজকে যদি ইন্ডেক্স দেখি 5950-এর কাছাকাছি এই মুহূর্তে আমরা যদি দেখি 42-43 আছে, এবং গতকালকে এটাই এর বেশি ছিল, গতকালকে না গত পরশু দিন। তো আপনার কি মনে হয় এখন মার্কেট দেখে কি মেসেজ আপনি দিতে চান বিনিয়োগকারীদের উদ্দেশ্যে, এবং সেই মেসেজের পেছনে আপনার যুক্তিগুলো কি? যুক্তিগুলো যদি জানতে চান তাহলে প্রথমে আমরা বলবো যে বেসিক যেটা হলো, আপনি যদি আমরা ফিবোনাসি রেশিও বা গোল্ডেন রেশিও, ফিবোনাসি সিকোয়েন্স নামে কিছু আছে, খুব সিম্পল এবং খুব এফেক্টিভ। আপনি যদি আমার এই আঙ্গুল এবং এই পাঞ্জার মধ্যে একটা রেশিও আছে, এই পাঞ্জা থেকে এই কোণই পর্যন্ত যে দৈর্ঘ্যর রেশিও আছে, এই রকম রেশিওকে আমরা গোল্ডেন রেশিও বলছি। এটা ফিবোনাসি রেশিও, এটা সব জায়গায় আছে। আমাদের শরীরের যে সেল আছে, সেলের ভিতরে যে ডিএনএ আছে, ডিএনএর ভিতরে সেই রেশিও আছে। এটা ক্ষুদ্র মধ্যে, আর বৃহত্তর হলে আপনি যদি গ্যালাক্সিতে চলে যান, সেখানে যে নক্ষত্ররাজিগুলো আছে সেখানে এই রেশিও মেনটেন করে। অর্থাৎ সৃষ্টিকর্তা যেখানে যেখানে সৃষ্টি করে রেখেছেন তার সৃষ্টির মধ্যে এই রেশিওগুলা বিদ্যমান আছে। আপনি বিখ্যাত শিল্পকর্ম পিকাসোর মোনালিসার চিত্র পৃথিবীতে খুব জনপ্রিয় কেন? ওইখানে এই গোল্ডেন রেশিও বা ফিবোনাসি রেশিওগুলো ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে পিরামিড একটা বিখ্যাত ইমারত, ওইখানে যে বেজ হাইটের যে রেশিও আছে সেখানে হলো গোল্ডেন রেশিও। তো এই গোল্ডেন রেশিওগুলা মানুষের শরীরে আছে এবং প্রকৃতিতে আছে, মানুষ প্রকৃতির বাইরে না। ঠিক আছে, কিন্তু আপনি যে এখন বলছেন যে 5950-এর কাছাকাছি বা এইটা এই জায়গায় না যেতে পারলে বাজার কারেকশন হবে, তার পেছনে যুক্তিটা এই গোল্ডেন রেশিও আমরা অ্যানালাইসিস করেছি ফিবোনাসি দিয়ে, যে আমরা বলেছি যে ফিবোনাসি রেজিস্ট্যান্স এখানে একটা আছে, এখানে একটা বাধা আছে, এই বাধা অবশ্যই অতিক্রম করতে হবে। যদি অতিক্রম করতে না পারে বাজার কারেকশন। বাধাটা কি? কি বাধাটা কি? বাধাটা রেজিস্ট্যান্স। মানে এখন জিনিসটা আপনি, আমরা যদি এই আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস যারা বুঝেন না তারা যদি জানতে চান যে এখানে 5960 কেন, এটা 5930 হলো না কেন, 5800 হলো না কেন, এখানে আপনি বের করেছেন টেকনিক্যাল অ্যানালাইসিস করে বের করেছেন, যদি বলি কিন্তু এই জায়গাটায় কি বিক্রির প্রেসার চলে আসছে নাকি? জি, এক্স্যাক্টলি, এখানে বিক্রির প্রেসার চলে আসছে। কারণ মানুষ যে চিন্তা করবে তার চিন্তার ক্ষমতার একটা কি বলে সীমারেখা আছে। সেই সীমারেখা যখনই অতিক্রম করে সে তখন ভয় পেয়ে যায়। যখন মার্কেটের স্টক প্রাইসগুলো বেড়ে যায় খুব বেশি, তখন সে ভয় পেয়ে যায়, তখন সে সেল করে দেয়।
এই যে ভয় পাওয়ার জায়গাগুলাই হচ্ছে এইরকম, আমরা বলছি রেশিও, ফিবোনাসি রেশিও দিয়ে আমরা মাপতে পারি যে সাধারণ ক্রাউড কোথায় কোথায় ভয় পাবে। এই 5,660 হচ্ছে গিয়ে সেই জায়গাগুলো। কিন্তু আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে এখানের যে আপনি ইন্ডেক্স বলছেন, ইন্ডেক্স দেখেই না যাদের কাছে ইন্স্যুরেন্স আছে, অর্থাৎ বিমা খাতের কোনো কোম্পানি শেয়ার আছে, তারা কিন্তু ইন্ডেক্স দেখছে না, কারণ তাদেরটা বাড়ছে বেড়ে যাচ্ছে। হয়তো আপনার কাছে আছে সেটি বাড়ছে না, কিন্তু ভাইয়ের কাছে যেটি আছে সেটি বাড়ছে, এবং তারটা 2 দিন বাড়ার পরে তখন দেখা যাচ্ছে আপনারটাও বাড়ছে। এটাই হচ্ছে, এবং সবগুলো ইন্স্যুরেন্স আমরা দেখেছি 10 টাকার আশেপাশে অনেকগুলো ইন্স্যুরেন্স ছিল, এখন কোনোটি মানে 20 টাকার নিচে মনে হয় একটি ইন্স্যুরেন্স আছে, আর সবগুলোই বেড়েছে। আবার একটা যৌক্তিকতা আছে কি নাই সে প্রশ্ন অন্যদিকে, কিন্তু এই যে যারা শেয়ার ধরে আছে তারা তো ইন্ডেক্স দেখছে না, তাদের ইন্ডেক্স কারেকশন হলে সমস্যা কি? এখন বাজারটা, ইন্ডেক্স বাজার টোটাল বাজারকে রিপ্রেজেন্ট করে, আর সেই ক্ষেত্রে আর একটা সেক্টর বা একটা পার্টিকুলার স্টক বাজারের সাথে চলতেও পারে, বাজারের সাথে নাও চলতে পারে। এখন পরিষ্কারভাবে যে ইন্স্যুরেন্সটা বাজারের সাথে সে না চলার প্রবণতাটা বেশি। গতকালকে আমরা MACD-তে মার্কেটের সেল সিগন্যাল পেয়েছি, বেয়ারিশ সিগন্যাল পেয়েছি গতকালকেই। সো মার্কেট কারেকশানে যেতে পারে, তাই বলে ওই ইন্স্যুরেন্স কারেকশানে নাও যেতে পারে, ইন্স্যুরেন্স চলমান থাকতে পারে। আর কারেকশানটা তেমন আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু স্টক কিন্তু ঘুরে আসতেছে, এরকম ধরেন টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিংয়ের কিছু বিষয় আছে। আর আমরা দেখেছি যে ব্যাংকের দাম যখন বেড়ে যায় তখন ইন্ডেক্সটা বেশি বাড়ে, 100 পয়েন্টের উপরে যেটা বেড়েছিল, আমি ভাইয়ের কাছে আসবো, তখন কিন্তু এই ব্যাংকগুলো বেড়েছিল, এবং ব্যাংকগুলোর বাড়ার পেছনে সবচেয়ে মূল ভূমিকা হয়েছে এর আগে যে গত বছর আমরা দেখেছিলাম, তখন সিটি ব্যাংক, আইএফসির বিনিয়োগ, সেখানে সিটি ব্যাংক একটা মার্কেট মানে রোল প্লে করেছিল, এবং এবছর দেখছি আমরা প্রিমিয়ার ব্যাংক, এবং প্রিমিয়ার ব্যাংকের যেদিন বাড়ে সেদিন ব্যাংকগুলো ঘুরে যায়, এবং যখন প্রিমিয়ার ব্যাংক কারেকশনে যায় অন্য সব ব্যাংকগুলো মানে তাকে ফলো করছে। তো ব্যাংকগুলোর যদি প্রাইস কারেকশন হয় সেক্ষেত্রে ইন্ডেক্স কারেকশন হওয়াটাই স্বাভাবিক, এটি আমি আপনার কাছে আসবো। আমি শফিকুল ভাই আপনার কাছে একটু আসতে চাই, আপনি যদি ইন্ডেক্সটা একটু দেখেন, যেটি আমি শুরুতে বলছিলাম যে বেশ কিছুদিন ধরে মার্কেট একই জায়গায়, এবং যেভাবে 8 বছর মার্কেট খারাপ, তারপরে যে মার্কেটটা ভালো হলো, সবাই প্রত্যাশা করেছিল এই নতুন বছর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে মার্কেট এখানে ভালো হবে। তো সেই প্রত্যাশা অনুযায়ী হয়েছে, এবং প্রত্যাশার আগেই হয়েছে, গত মাসের 17 তারিখ থেকে, নির্বাচনের আগে থেকে মার্কেট আপ। কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে যেভাবে মার্কেট বাড়ার কথা, অর্থাৎ যেভাবে সব কিছু নিয়ে বাড়ার কথা সেটি হচ্ছে না। কিছু ইন্ডেক্স আমরা বাড়তে দেখেছি 600 পয়েন্টের মতো, কিন্তু যে হারে টার্নওভার হওয়ার কথা সেটি হচ্ছে না, 1,000 কোটি টাকার মধ্যেই ঘোরাফেরা করছে। এবং আপনি দেখেন যদি গত মাসের মানে চলতি মাসের 13 তারিখ থেকে বাজার কিন্তু একই জায়গায়, মানে সেখান থেকে বের হতে পারছে না। এটি কি ভাই যেটি বললেন যে রহমতুল্লাহ ভাই যেটি বললেন একটি কারেকশনের আমরা সিগন্যাল পেয়েছি, অর্থাৎ বাজারে নতুন কোনো ফান্ড ঢুকে নাই, সেটিকে আমরা বলতে পারি কিনা? না, এটা আমার কাছেও আশ্চর্যজনক লাগে, কেননা একটা হচ্ছে পলিটিক্যাল স্ট্যাবিলিটি তো আসছে, ঠিক না? তারপরে ইকোনমিক ম্যাক্রো যেগুলো ইন্ডিকেটর সবগুলো কিন্তু ভালো। আপনার ইনফ্লেশন অনেক লো, তারপরে আপনার গ্রোথের এবার হয়তো আশা করা হচ্ছে যে 8% গ্রোথ হতে পারে। পলিটিক্যাল স্ট্যাবিলিটি যেটা ইলেকশনকে ঘিরে ছিল, যে না এক ধরনের অনিশ্চয়তা ছিল ইলেকশনকে ঘিরে, সেটা কিন্তু এখন ক্রমে কোনো রকমই নাই। কোনো অপোজিশনের আমরা প্রোটেস্টও দেখি নাই, বা ইলেকশন নিয়ে যে ইলেকশনের বৈধতা নিয়ে যে অন্যান্য পুরো ওয়ার্ল্ডে এক ধরনের সবাই কিন্তু প্রাইম মিনিস্টারকে কংগ্রেচুলেশনই করেছেন। ফলে এক ধরনের ইলেকশন কেন্দ্রিক যে ইনস্ট্যাবিলিটি, যেটা গত মানে 5-6 মাস বা 1 বছর ধরে এক ধরনের মানে মার্কেটকে আচ্ছন্ন রেখেছিল, সেটা কিন্তু নাই। তো এই জায়গাটায় এসে মার্কেটটা আরও বাড়ার কথা, আমার মনে হয় কিছু প্রফিট টেকিংও হচ্ছে। কিন্তু আপনি দেখেন গত মাসে 13 তারিখ থেকে মানে 100 পয়েন্টের মধ্যে বাজার ঘোরাফেরা করছে, হ্যাঁ। এবং যেভাবে বাজার 300 কোটি টাকা থেকে 1,000 কোটি টাকা টার্নওভার হয়েছে, সেইভাবে কিন্তু বাড়েনি। হ্যাঁ, আস্তে আস্তে বাড়ুক, 1,000 কোটি টাকা 3 গুণ হয়েছে, সেখান থেকে হয়তো 1100 আমার মনে হয় ওয়েট এন্ড সি এর মধ্যে আছে এরা, একটা মার্কেট ম্যাচুরিটি জায়গায় আছে। 8 বছরে যেটি দেখেছি, এরকম পরিস্থিতিতে বাজার এখান থেকে আবার কারেকশন হলে আবার আগের জায়গায় চলে গেছে, এবং এইবার তো 1 মাস, এর আগে 2 মাসও বাজার ঠিক ছিল, তারপর আবার কারেকশনে গেছে। তো এই বিষয়টা কেন হচ্ছে?
নতুন ফান্ড যদি বাজারে না ঢুকে তাহলে তো এই বাজার মানে ক্যাপিটাল মার্কেটের যে প্রত্যাশা সেটি তো ফুলফিল হবে না। না, একটা জিনিস কি যে অতিরিক্ত বাড়াটাও তো অতটা ভালো না, অতিরিক্ত পড়াটাও তো ভালো ছিল না, ভালো ছিল খুব কি অতিরিক্ত যদি পড়ে যে জায়গাটা মানে মিডল পয়েন্ট সেই জায়গাটায় তো যাবে, সেই জায়গায় তো যায়নি। আমার যেটা মনে হয় যে এটা একটা মার্কেটের ম্যাচুরিটির লক্ষণ, যে আমি কিছু বাড়ছে, আমি কিছু প্রফিট টেকিং করছি, আবার বলছেন এটা ম্যাচুরড মার্কেট, পরিপক্ক মার্কেট, ম্যাচুরিটির লক্ষণ এখানে। আচ্ছা, কারণ সবগুলো ইন্ডিকেটর কিন্তু খুবই ভালো সিগন্যাল দিচ্ছে ইকোনমি রিলেটেড। হ্যাঁ, আর আপনি যদি কালকে গ্রামীণ ফোনের প্রফিটটা দেখেন, তো সেই অনুযায়ী কিন্তু সেটা রিফ্লেকশন কিন্তু মার্কেটেও আসছে, যে গ্রামীণ তার 28% লাভ হয়েছে, তো সেই অনুযায়ী তার যে সেটা রিফ্লেকশন আপনি দেখেন গ্রামীণ এখন কোথায়। আসছি রহমতুল্লাহ ভাই, যে অবস্থাটা তৈরি হয়েছে, আমরা টোটাল ক্যাপিটাল মার্কেটে যে কোম্পানিগুলো লিস্টেড সেগুলো হচ্ছে বাংলাদেশে বিজনেস করে, তারা সেই বিজনেস করে এখান থেকে কিছু শেয়ার হোল্ডার নিয়েছে যারা এই কোম্পানিরও অংশীদার, অর্থাৎ তারা বিজনেস করছে সেখান থেকে এখানে যারা শেয়ার কিনছে তারাও মালিক, তারা ওই বিজনেসে একটি প্রফিট পাচ্ছে। তো বাংলাদেশের ভাই যেটি বললেন এটি সবাই জানে, পৃথিবী এখন বাংলাদেশ সম্পর্কে জানা শুরু করেছে, বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী, তো ব্যবসা ভালো করছে, মুনাফা ভালো করছে, তার প্রফিট বিনিয়োগকারীরা পাবে, সেটি হয়তো তুলনামূলকভাবে আগের চেয়ে ভালো পাচ্ছে, কিন্তু এই বাজারে ক্রেতা নেই। তারপরও কেন? আপনি ভালো বিক্রেতা ভালো পণ্য নিয়ে এসেছে, যে পণ্যটা আছে সেই পণ্যটা প্রতি বছর ভালো ডিভিডেন্ডও দিচ্ছে, আবার পণ্যর সাথে আরও কিছু দিচ্ছে, তারপরও এখানে এই পণ্য কিনতে আসছে না কেন? যদি খুব আমরা প্রকৃতির দিকে তাকাই, সিম্পল একটা বিষয় দেখি যে মৌমাছি কোন ফুলটাতে বসে, যে ফুলে মধু আছে। এখন আমরা যাদেরকে ক্রেতা ভাবছি তারা যদি মনে করে যে ডিএসসিতে হ্যাঁ মধু আছে, তাহলে তারা আসবে। এখন আমরা ভাবতেছি ভালো, কিন্তু যারা ক্রেতা তাদেরকে ভাবতে হবে যে ভালো, অথবা আমাদেরকে তাদেরকে বোঝাতে হবে যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের অবস্থা ইন্টারন্যাশনাল অ্যারেনাতে, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্রচার করে জানাতে হবে যে আসলে আমাদের মার্কেটের ভিত্তি কী, আমাদের মার্কেটের ম্যাচুরিটি কতটুকু, আমরা কি করতেছি, ভবিষ্যৎ পরিকল্পনা কী। প্রয়োজন বোধে যে চায়না থেকে আমাদের যে ডিএসসির অংশীদারিত্ব আছে সেনজেন, তাদেরকেও সহযোগিতা নেওয়া যেতে পারে। আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের যাদেরকে আমরা টার্গেট গ্রুপের সাথে কথা বলতে পারি। প্রচারের অভাব আপনি বলছেন। শকিল ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে 2001, 2, 3, 4 এর পর থেকেই মার্কেট একটু একটু স্বাভাবিকের দিকে যায়। 5-6 এখানে আইপিও আসে, অনেকগুলো ব্যাংক ট্যাঙ্ক আসে, প্রচুর আইপিওতে মানুষ মানে 10 টাকায় দেখা গেছে, তখন 100 টাকা ছিল, 100 টাকায় দেখা গেছে অনেক 4, 5, 10 গুণ 20 গুণও প্রফিট পেয়েছে, 100 গুণও প্রফিট পেয়েছে, এরকম আমরা দেখেছি। কিন্তু তারপরে 7-এর পর থেকে কিন্তু, বা 6-7-এর পর থেকেই বাজারটা বাড়া শুরু হয়। তখন কিন্তু তেমন প্রচারণা ছিল না। তখন কি ছিল? তখন প্রচুর টাকা ঢুকেছে বাজারে। টাকাগুলো কে নিয়ে এসেছে? ব্যাংকগুলো এসেছে, তারা নিজস্ব বিনিয়োগ করেছে, ব্যাংকের ডিরেক্টররা বিনিয়োগ করেছে, ব্যাংকের সাবসিডিয়ারি ছিল না তখন, ব্যাংকের ব্রোকারেজ হাউস ব্যাংকেই ছিল, সেটিকে আলাদা করে দেয়া হয়, সাবসিডিয়ারি করে দেয়া হলো। সেই মার্চেন্ট ব্যাংকগুলো ব্যাংকের তারাও বিনিয়োগ করেছে একসাথে, অর্থাৎ ব্যাংক বিনিয়োগ করে বাজারটা বাড়িয়েছিল। এবং যখন বাজারটা, ভাই যেটা বললেন মধু ছিল, তখন সাধারণ মানুষও এসেছে, এবং অনেক মানুষ এসে মধু পায়নি, শুধু ফুলটি পেয়েছে, অনেক ফুলও পায়নি, কাটা পেয়েছে অনেকে। কিন্তু এখন সেই জায়গাটা তৈরি না করে বাজার ভালো করার যে চেষ্টা, সেটি আসলে কি মানে কার্যত কথাই থাকবে নাকি বাস্তবে, এটি আমরা দেখব। এখন ব্যাংকগুলো আসতে পারবে না, ব্যাংক বরং প্রতিনিয়ত ব্যাংকে প্রেশার দেওয়া হয়, তুমি যা আছে তুলে নিয়ে আসো, কারণ আইনটা এমনভাবেই করা হয়েছে, অর্থাৎ হাত পা বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু ব্যাংক ছাড়া তাহলে অন্য কেউ এসে এইখানে ক্রেতা তৈরি হবে, সেই ক্রেতা তৈরি কি আমরা করতে পেরেছি? সেই ক্রেতা কারা, সেটি কি আইডেন্টিফাই হয়েছে যে কারা ক্রেতা, এবং যারা ক্রেতা তাদের কাছে কি যাওয়া হয়েছে কিনা, অর্থাৎ এখানে যে ব্রাউন ভ্যালু ক্রিয়েট করা সেটি হয়েছে কিনা? আমি আপনার প্রশ্নের উত্তরটা নিয়ে একটা ফোন নিয়ে আপনার উত্তরটা নিব। দর্শক কে আছেন? আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম হাসিব স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন ভাই।
আচ্ছা, যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমতুল্লাহ স্যার আছে না, যে চশমা পড়া ভদ্রলোক, উনি, জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। হ্যাঁ, উনি কোথায়, মানে এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস এর কোর্সটা উনি কোথায় করে, বা এটা সম্পূর্ণ প্যাকেজ কি? মানে আমি কোর্সটা করতে চাই, কারণ আমি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী, এবং ওনার কথাবার্তা আমার খুব ভালো লাগে। জি ধন্যবাদ, আপনি বুঝতে পেরেছি আপনার মতামত। আপনি ব্যক্তিগতভাবে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, তিনি হয়তো এটি করবেন। আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। কার কাছে এই অভিযোগটা জানাবে? জি ভাই বলুন। বিনিয়োগকারীরা কার কাছে অভিযোগ জানাবে যে কন্টিনিউ যে পড়ছে স্টাইল ট্রাস্ট, এখন কালকে ইপিএস যদি খারাপ দেখায়? জি ভাই, আপনি এই অভিযোগটা কার কাছে প্রায় জানাবে? প্রতিদিনই এই প্রশ্নটি করছেন। আমরা চেষ্টা করছি এই প্রশ্নটি যারা দেখছেন, আমরা জানি যে যারা রেগুলেটর আছেন তারা আমাদের প্রোগ্রাম অনেকেই দেখেন। আমরা আশা করছি যে আপনার এই প্রশ্নের উত্তর যদি তাদের কাছে কোনো থাকে, কিংবা আইনে যদি এটি অ্যালাউ করে, তারা হয়তো দেখবেন। আর যদি এখানে কোনো কারসাজি না হয়, যে একটা সময় বেড়েছিল এখন প্রতিনিয়ত কেউ কেউ ছেড়ে দিচ্ছে, সেরকম ক্রেতা নেই, তাহলে তো আসলে কিছু করার নেই। আপনাকেও সেই বিষয়টা বুঝতে হবে। আর প্রথম যে দর্শক কথাটি বললেন যে আমাদের এখানে যিনি এসেছেন রহমতুল্লাহ ভাই, তিনি কিন্তু তার ব্যক্তিগত সময় নষ্ট করে এসেছেন কিছু মতামত শেয়ার করার জন্য, যাতে বিনিয়োগকারীরা কিছুটা হলেও উপকৃত হন। এবং তার যে মতামত সেটি কিন্তু একান্তই তার ব্যক্তিগত মতামত। আপনি যে বিনিয়োগ করছেন, আপনার টাকাও কিন্তু আপনার নিজের টাকা। সো এই বিষয়টি একটু মাথায় নিবেন দর্শকরা, আশা করছি। ভাই যে জায়গায় ছিলাম, আমি কি ওনার একটা ছোট্ট জি, একটা জি, কথা বলবো। উনি জি, জি। বলছে যে কার কাছে বলবো, বেস্ট অ্যান্সার হলো যে আমার অভিযোগ আমার কাছে করি, আমার হিসাব আমি নিজে করি। যদি আমার হিসাব আমি নিজে করতে শিখি, সেটা আমার কিভাবে হিসাব যদি শিখবে? আমি বুঝি, মানে ধরেন তাহলে আপনি কিন্তু যেটা আমাদের শিখেছেন, বিপদে পড়তে আপনি হয় না। যেটা শিখেছেন সবার পক্ষে তো এটি সম্ভব না। কেউ যদি নিজে শিখতে চায়, সে খুব কিভাবে? সিম্পল। আমরা অন্যের কথায়, আপনার কথায় আমি শেয়ার কিনি, আমার লক্ষ লক্ষ টাকা আমি আরেকজনের কথায় বাই সেল করছি। আমি একবারও চিন্তা করছি না যে হ্যাঁ আসলে কি এই মুহূর্তে এই স্টকের এই দামে কেনাটা ঠিক কিনা। ওকে, ধন্যবাদ। না, আমি যেটা বলছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জের তরফ থেকে কিন্তু কাজগুলো কিন্তু করা হচ্ছে। তারা যেমন ধরেন এই যে সাংহাই অ্যান্ড সেনজেনের কাছে বিক্রি করলো ওরা 25% স্টেক, এরা আসলো। তারপরে কিছু ধরনের শফিক ভাই, আপনার কি মনে আছে কিনা যে যখন এটি ডিমিউচুয়ালাইজ স্টক এক্সচেঞ্জ হয়, তখন যে আইনে ছিল যে নির্দিষ্ট সময়ের মধ্যে 25% স্ট্র্যাটেজিক পার্টনার নিতে হবে, এবং সেখানে দেশি বিদেশি বিনিয়োগকারী থাকতে পারে। সেখানে আমার যতটুকু মনে হয় 3 বারেরও বেশি সময় বাড়িয়েছে, তারা পায়নি, তারা কাঙ্ক্ষিত বায়ার পায়নি। তো সেখানে তারা কি করেছে? ঢাকা স্টক এক্সচেঞ্জ, হ্যাঁ এখানে যারা ডিরেক্টর আছেন তারা হয়তো চেষ্টা করেছেন, কিন্তু সামষ্টিকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের দৃশ্যমান একটা এক্সাম্পল দেন যেটি ক্যাপিটাল মার্কেটের জন্য ভালো, যেটি মানে একটু বলার মতো একটি কাজ গত 8 বছরে যদি একটি এক্সাম্পল দিতে পারেন। না, এটা ওদের যে অ্যারাইভালটা, ওরা যে আসলো এবং 25% ইট সেন্ডস এ ভেরি বিগ মেসেজ যে বাংলাদেশ বা পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ এখন আমাদের পার্টনার। আমি আসলে আপনারা বড় সাংবাদিক, হ্যাঁ। আপনাদের কাছ থেকে আমরা শিখছি। আমি আমার একদমই জানার জন্য, চায়নার যে এখন অর্থনৈতিক কাঠামো এবং রাজনৈতিক যে অবস্থান, ভৌগোলিক যে অবস্থান, চায়না পৃথিবীর অনেক দেশই এরকম বিনিয়োগ করে রাখে আমি যতটুকু জানি, যেটিতে তারা শুধু টাকার প্রফিট না দেখে অন্য ধরনের প্রফিট খোঁজার চেষ্টা করে। তো সেক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি না যে চায়না বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করেছে, এখানে শুধু প্রফিটের জন্যই করেছে? তারা পাকিস্তান স্টক এক্সচেঞ্জেও করেছে। চায়না এখানে প্রফিটের জন্য করেছে। চায়নার যে একটি যদি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যে ভ্যালু, তার যে বিনিয়োগ বড়, সেটি দিয়ে বাংলাদেশের সব শেয়ার কিনে ফেলা যায়। তো সেখানে এসেছে কয় টাকা নিবে? এবং আমরা আশা করছি যে তারা আসার আগে বলেছি তারা আসলে ঠিক হয়ে যাবে, তারা আসার পরে বলেছি যে তারা আসলে বিনিয়োগ আসবে। 1 টাকা বিনিয়োগ এসেছে তারা আসার পরে? না, বিনিয়োগ আসছে কিনা, কিন্তু মার্কেট কিন্তু দেখেন আপনি ইলেকশনের পরে আপনার মনে আছে 20% কিনা, কিন্তু আপনার মনে আছে কিনা, এইখানেই আমরা বলেছি, আমরা এই প্রশ্নটা সবাই এখানে তুলেছি যে চায়না তারা স্ট্র্যাটেজিক পার্টনার হচ্ছে, তার মানে হচ্ছে বিনিয়োগ নিয়ে আসবে, এটি বলাটা ঠিক না। এবং তারপরে চায়না এই স্ট্র্যাটেজিক পার্টনারের বিষয়টা সুরাহা হওয়ার পরে মার্কেট টানা পড়েছিল। দ্যাটস ট্রু। তো যদি বাস্তবে তাই হয়, তাহলে বাস্তবে কি দেখলাম? বাজার উল্টো পড়ছে। অর্থাৎ আমরা যে মিথ্যা একটা আশ্বাস দিয়েছি সেটা আসলেই মিথ্যা।
চায়না বিনিয়োগ নিয়ে আসে নাই, আসতে পারে, কিন্তু আসলেই চায়না স্ট্র্যাটেজিক পার্টনার হলে বাজার ঠিক হয়ে যাবে, এই ম্যাচটা তো না না ঠিক না। এই জায়গায় আসবো ভাই, ইনভেস্টরদের কাছে কিন্তু কনফিডেন্সটা সেন্ড করে, যে কনফিডেন্স উল্টো হয়েছে, উল্টো না, হয়েছে। স্ট্র্যাটেজিক পার্টনারের পরে কারেকশন হয়েছে 20%। দর্শক আমাদের সাথেই থাকুন এবং স্ক্রিনে দেখার নাম্বারে ফোন করে আমাদের সাথে সম্পৃক্ত হন। আসলে যে জায়গায় ছিলাম, যদি একটু বলেন যে রেগুলেটরদের ভূমিকা, অবশ্যই তারা অনেক পজিটিভ কাজ করছেন, কিন্তু যেভাবে করা দরকার এই পশুর বাজারে যে এখানে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে সেটুকু হচ্ছে কিনা সেইভাবে। না না, সেই জায়গাটা আপনি যদি আজকে ডেইলি স্টারে ঢাকা স্টক এক্সচেঞ্জের যিনি চিফ এক্সিকিউটিভ, উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, ওনাদের নতুন আরো কিছু প্ল্যানের কথা বলেছেন, যে অ্যাসেট ব্যাক সিকিউরিটি বন্ড নিয়ে আসতে চাচ্ছেন। হ্যাঁ, ঢাকা স্টক এক্সচেঞ্জের মাজেদ ভাই আমাদের এখানে এসেছিলেন, এমডি, তিনি বেশ কয়েকবার এসেছেন। সবশেষ তিনি এসে যে কথাটি বলেছিলেন, যেটি এই সবার দাবি ছিল, যে মার্কেট 8 বছর ধরে খারাপ, বা কোনো শেয়ার বাড়লেই যে তদন্ত করা হয়, কমলে যাতে করা হয়। এবং উনি যেটি বলেছিলেন, এরকম কোনো আইন নেই যে শুধু বাড়লেই করতে হবে, কিন্তু তিনি ওয়াদা করেছিলেন যে এটি করা হবে, কমলেও তদন্ত করে দেখা হবে, কিংবা কোম্পানির কাছে জানতে চাওয়া হবে, কিন্তু তিনি সেটি পারেননি। অর্থাৎ তিনিও এখানে অসহায়, কারণ এটি দেখে হচ্ছে সিআরও, এবং আমরা জানি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সিআরও যিনি, তাকে নিয়ে অনেক গুজব আছে, তাকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। সত্য মিথ্যা আমরা জানি না, এটা বিএসইসি ভালো জানে, কারণ তার রেগুলেটর বিএসইসির কাছে সে জবাবদিহি করতে বাধ্য, অন্য কারো কাছে না। তো এটিও প্রশ্ন উঠেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ডের সাথে তার দ্বন্দ্ব, এরকম অনেক প্রশ্ন উঠেছিল। অর্থাৎ এই গুজব নির্ভর মার্কেটে এরকম প্রশ্ন থাকে, কিন্তু তিনি যেটি করবেন বলেছিলেন, বিনিয়োগকারীদের যে দাবিটা, সবার যে দাবি, সেটি আসলে করতে পারেননি। তো তিনি আজকে ডেইলি স্টারে যেটি বলেছেন আমি দেখিনি, তিনি চেষ্টা করছেন, আমি জানি তিনি চেষ্টা করছেন, আপনিও জানেন, তাকে ব্যক্তিগতভাবে চিনি। না, উনি ওনাদের যে প্ল্যানটা সেটা একটু আউটলাইন দিয়েছেন, যে আমরা এটা করতে যাচ্ছি। হ্যাঁ, উনি বন্ড মার্কেটের কথা বলেছেন, তারপরে এই স্মল যেগুলো ক্যাপিটালের জন্য আলাদা একটা, তার মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ এটি সব জায়গায় বলছে, বিএসইসি সব জায়গায় বলছে, করছে আসলে বিএসইসি। তো তার মানে একই জিনিস, যে যার মতো করে সুযোগ পাচ্ছে সে বলছে যে আমরা এটা করছি। আলটিমেটলি এদের চিন্তাটা হচ্ছে যে মার্কেটটা আরো ডিপ করা, মার্কেটটাকে আরো অনেক অল্টারনেটিভ করা, যে মার্কেট ডিপ হলে ইনভেস্টররা আসবে, আর ইনভেস্টররা না আসার মানে যেই আটকে থাকার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে 2010 সালের যে এক্সপিরিয়েন্স, এটা কিন্তু এখনো মানুষকে ভোগায়। ওই জায়গার থেকে ওই কনফিডেন্সের জায়গাটা তৈরি করাটা কিন্তু এখন আমরা সেভাবে পেরেছি কিনা আমার সন্দেহ। যে জায়গায় একটু আসতে চাই, তারপরও বিনিয়োগকারী বাজার থেকে যায়নি। 96-এর পরে আবার বিনিয়োগকারীরা যারা যায়নি, তারা কিন্তু 2010 পর্যন্ত একটা ভালো টাকা গেইন করেছে। আমি অনেককে চিনি ব্যক্তিগতভাবে, যে আমি 96-এর সময় জানতাম না, আমি 2000-এর পর থেকে বাজার দেখেছি, আর তারা অনেক কষ্ট করেছেন। অনেকে আছেন যে এই ক্যাপিটাল মার্কেট আমাদের দেশে একটু ভিন্ন, যেরা একদম এখানেই থাকে, অন্য কোনো কিছু করেন না, এরকম 2000 থেকে 2005 পর্যন্ত অনেক কষ্ট করেছেন, কিন্তু 2005-এর পর থেকে 2010 পর্যন্ত প্রত্যেকে এত টাকা কামিয়েছেন, যেটা হচ্ছে ওই 96-তে লোকসান করার চেয়ে অনেক বেশি। আবার তারাও কিন্তু এখনো যায়নি, 2010 পর্যন্ত যা ইনকাম করেছেন তা কিন্তু আবার শেষ। কিন্তু এই যে একটা সাইকেল, সেখানে একটা পর্যায়ে যে বাড়ে, আমরা কিন্তু এবারই ব্যতিক্রম দেখছি। সব কিছু ভাই যেটি বললেন, সব কিছু পজিটিভ, শুধু ক্যাপিটাল মার্কেট ছাড়া। এই বিনিয়োগকারীরা যারা আছেন, তারা আর কত সহ্য করতে পারবেন? কারণ আপনি 2000 বা 2005-এর যে ইনকাম দিয়ে চলতে পারতেন, এখন কিন্তু সেই ইনকাম দিয়ে চলা সম্ভব না, তার 10 গুণ দিয়েও সম্ভব না। তো এই কারণে এই বিনিয়োগকারীরা তো একসময় এখান থেকে চলে যাবেন। সেই বিনিয়োগকারীদের ধরে রাখার জন্য আপনার কাছে কোনো মেসেজ আছে কিনা, যে এটি করা যেতে পারে? প্রথম যেটা হলো যে আমাদের লোভী হওয়া যাবে না। আমরা ব্যবসা করতে আসছি, এখানে লস হবে, প্রফিট হবে, অল্প প্রফিটে আমরা সন্তুষ্ট থাকলে কখনো বিপদে পড়বো না। কারণ দেখা যায় যে 2010-এ আপনার মনে হতে পারে প্রতিদিন আমাদের পোর্টফোলিও বাড়ছে, কিন্তু আমরা সেল করি না, আমরা প্রফিট রিয়েলাইজ করি না। এখনো আমরা এই মার্কেটে যখন আমাদের বুঝতে হবে যে মার্কেটটা কখন কারেকশানে যায়, কখন এটা বাউন্স করছে, এই সিম্পল যেমন MACD বা মুভিং অ্যাভারেজ, সিম্পল টুলস আছে, এগুলো ব্যবহার করে আমরা বুঝতে পারি যে মার্কেট কখনো ঘুরতে চাচ্ছে,
কখন উপর থেকে নিচে পড়তে যাচ্ছে, সেই সময়গুলো যদি আমরা সেল করে দেই, হ্যাঁ, আমরা ক্যাশ করে নিই, তাহলে কিন্তু সমস্যা হয় না। কিন্তু আমরা সেটা করি না। দেখা যায় যে উপর থেকে পড়তেছে, সে ধরেন 30 টাকা ছিল টপ, আমরা 30-এ বিক্রি করি নাই, 25-এ বিক্রি করি নাই। যখন 25-এর নিচে আসলো তখন ভাবলাম যে 25 টাকায় সেল করে দেব। 25 টাকা তো আর হয় না, সেটা তো চলে আসছে 18 টাকায়। যখন 18 টাকা আসছে, এখন তার বিক্রি করার কোনো সুযোগ নাই আমার, আমি ইনভেস্টর হয়ে গেলাম। কিন্তু প্রথম যেদিন কিনছিলাম তখন ভাবছিলাম এক সপ্তাহে যা প্রফিট হবে নিয়ে নেব। প্রফিটও হয়েছিল, আমি বিক্রি করে প্রফিটও নিতে পারতাম, কিন্তু নেই। কারণ এই ভুলটা এই বাজারে যারা ট্রেডার, যারা ডে ট্রেডিং করে, তাদের 99% করে, এবং যারা 1% করে না, তারা কিন্তু এখান থেকে এই খারাপ বাজারও একটা ভালো প্রফিট করছে। তো এখানে আসলে উপায়টা কি? উপায়টা টেকনিক্যাল অ্যানালাইসিস। আমি টেকনিক্যাল অ্যানালাইসিস আমি বুঝি না, আমি নরমাল বুঝি এইটি বাড়ছে, এটির ইপিএস ভালো, এটি কোম্পানি ভালো, তাহলে এই অন্যগুলো বাড়ছে, নিশ্চয়ই এটি বাড়বে, এটি কিনছি, হয়তো দেখা যাচ্ছে যে যেমন ইন্স্যুরেন্স, আপনি যেটি কিনছেন একটা সময় সেই তার নিজস্ব শক্তিতে বাড়ছে, কিন্তু আপনার যে এই মুভিং অ্যাভারেজ বা যে যা কিছু বলে, এগুলো আমি বুঝি না, বুঝতে চাই না। সেক্ষেত্রে আমি কি করব? আমি বলতে বিনিয়োগকারীদের বলছি এখানে আমার দৃষ্টিতে করার কিছু নাই, কারণ আপনি ইকোনমিক্সের অ্যাগ্রিগেট ফ্যাক্টরগুলো দেখবেন, সেটা মার্কেটের সাথে মিলছে না। আবার ফান্ডামেন্টাল দেখবেন যে এটার ইপিএস খুব ভালো ইপিএস আছে, সেটাও কিন্তু কারেকশনে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আমরা প্রফিট করতে পারছি না। আবার যেটা ইপিএস খারাপ বা নেগেটিভ আসলো বা একটু কম আসলো, সেটা দেখা যাচ্ছে যে প্রফিট দিচ্ছে। অর্থাৎ প্রতিটা স্টকের একটা সাইকেল আছে, চলার সাইকেল আছে, এটাকে আমাকে মানতে হবে, শিখতে হবে, জানতে হবে। আমি সে ধরেন আমরা যদি গরুরই ব্যবসা করি, তাহলে সেখানে কি সেই ব্যবসার একটা কিন্তু সবকিছু জেনে বুঝে করতে হবে। কিন্তু এখানে ধরেন যারা আছে সবাই সবকিছু বুঝতে পারছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি যেটা বললেন, আমার এক সপ্তাহে আমি যা প্রফিট পাবো সেটি নিয়ে আমি সন্তুষ্ট থাকবো, কিন্তু দেখা যাচ্ছে যে আমার এক্সপেকটেশন ছিল 10%, কিন্তু হয়ে গেছে 15%, তখন তো আর আমি বিক্রি করি না, কারণ এইটা তো বাড়বে। এখন আমি যেটাই বললাম যে জানতে হবে যে আমি কোন জায়গাটা প্রফিট নিতে পারবো। একটা হলো যে এক্সপার্ট লেভেলে কিন্তু জানার দরকার নেই ব্যবসা করার জন্য। সিম্পল আরএসআই আছে, এমএসিডি আছে, মুভিং অ্যাভারেজ আছে, সেগুলো দিয়ে কিন্তু আমরা সিগন্যাল পাই, প্রত্যেকে সিগন্যাল পায় একদম, যারা সহজ সরল আছে। তিনটা ইনস্ট্রুমেন্টের কথা বললেন, এই তিনটা দিয়েই বুঝতে পারা যাবে, একদম পরিষ্কারভাবে বুঝতে পারা যাবে। কিন্তু সেল সিগন্যাল পাওয়ার পরে লোকজন সেল করে না, প্রফিট টেক করে না, কারণ সে মনে করেন বা তার কাছে মেসেজ আছে, সে ধরেন 30 টাকায় চলছে, এইটাই তার কাছে মেসেজ আছে এটা 45 টাকা, সে বিশ্বাস করে যে এই কারেকশনেও কিছু না, 45 টাকা সে যাবে, সে কিন্তু এটা ধরে রাখে। তো এই যে বিশ্বাসের উপরে ভিত্তি না করে আমরা বলছি যে কিছু টুলস নেন, আপনি টুলস নিয়ে ব্যবসা করেন, দেখেন এটা আপনাকে সাহায্য করে কিনা। অবশ্যই সাহায্য করবে, টুলস ব্যবহার করেন। একজন কথা বললে ঠিক আছে 45 টাকা আপনি বিশ্বাস করছেন, দ্যাটস ওকে, তারপর আপনি দেখেন আপনার টুলস বলে কিনা যে 45 টাকা যাবে না 30 টাকাতে সে ব্যাক করবে, একটু ব্যবহার করে আপনি মুনাফাটা নিয়ে নেন। শফিকুল ভাই, আপনার মনে আছে গত বছরের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন লিটারেসি প্রোগ্রাম, এবং সেটি বেশ বিভিন্ন বিভাগে করা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে সবাই অংশগ্রহণ করেছে। এটি বিএসএসসির একটি প্রোগ্রাম, আর সেখানে শেখানো হচ্ছে। একদিনে একটি প্রোগ্রামে অনেক কিছু করা হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যাদের উদ্দেশ্যে করা হয় সেই বিনিয়োগকারীদের 1-2টি সেশন থাকে, 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা ক্লাস থাকে। সেখানে যেসব বলা হয়, অনেক বিনিয়োগকারী ঢাকার বাইরের অনেকেই হয়তো বুঝেন না, কিংবা যারা বুঝেন তারা ওই বিষয়গুলো জানেন। তাহলে এখানে লিটারেসি প্রোগ্রামের যে উদ্দেশ্য সেটি আসলে কতটুকু সফল, এই প্রশ্নটা একটি। আরেকটি হচ্ছে যে যখন বাজারে ক্রেতা নেই, তখন কি আপনি ক্রেতাদের সচেতন করছেন যে তুমি যেটি কিনবা দেখে শুনে কিনো, এটি দিয়ে কিনো? ক্রেতাই তো তৈরি করতে পারিনি, যে ক্রেতা আমার বাড়ানো দরকার, সেই ক্রেতা না বাড়িয়ে আমি ক্রেতাদের সচেতন করছি। তাহলে কি এটি মেনে নেওয়া যায় বা এটি ধরে নেওয়া যায় কিনা যে ক্রেতা আছে তাতেই রেগুলেটররা সন্তুষ্ট? ওরা সবার কিন্তু ওই ভীতিটাই কিন্তু মূল, ওই যে 2010 সালের ভীতি সবাইকে কিন্তু এখন হন্ট করে। রেগুলেটর বলছে যে না তুমি দেখে শুনে কিনো, কেন বলছে?
কেন সে আর একটা এই ধরনের এক্সপিরিয়েন্স যাতে ক্রিয়েট না হয় এইটা। আর উনি যেটা বললেন যে মার্কেটের যেই ধরনের সিগন্যাল আসে, মানুষ কিন্তু প্রফিট টেকিং যখন করার কথা তখন করছে না, কারণ সে কিন্তু রিউমারে বিশ্বাসী, সে এক ধরনের মেসেজ পাচ্ছে। এই যে মেসেজটার মূল্যটা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশি। যে আপনি যান, আমি ট্রেডিং ইয়েতে দেখি, আমাদের আমার অফিসের পাশেই একটা ওরা যখন যেই গল্পগুলো আদান প্রদান করে, হ্যাঁ না দোস্ত এটা তুমি কি সেল করবো না, এটা কিন্তু 50 টাকায় যাবে, এটা কিন্তু 60 টাকা যাবে, কিন্তু এটা কেন যাবে, এটার মূল, এটার ভিত্তিটা কি, এটা যে ওইখানে যাওয়ার কোম্পানি না, এটা কিন্তু তার একবারও চিন্তায় আসে না। ফলে আর রেগুলেটরের তরফ থেকে যেহেতু পরপর দুইটা খুবই বাজে সিগন্যাল এক্সপিরিয়েন্স ছিল, 96ও বাজে ছিল, 2010ও বাজে ছিল, 96টার বিষয়টা তখন বিষয়টা এখন ছিল অনেকে ভুলে গেছে হয়তো। 96 বিষয়টা একদমই সেটিকে আপনি এক্সাম্পল হিসেবে দিতে পারেন। 2010এরটা কিভাবে দেয়া যায়, কারণ 96তে আপনার শেয়ার ছিল না, আপনি কতগুলো কাগজে প্রিন্ট করে এনে সিল টিল দিয়ে আপনি বিক্রি করে দিয়েছেন, এরকম ঘটনা ঘটেছে। 2010-এ কিন্তু সেটি হয়নি, কিন্তু 2010-এ যেটি হয়েছে সেই জায়গাটায় আমরা অনেকেই যাচ্ছি না, অনেকে সেটি বলছেন। সেটি হচ্ছে যে 2010-এ নতুন টাকা এসেছে, যে টাকাগুলো আসাটাই নিয়ম বহির্ভূত ছিল, সেই টাকাটা এসে বাজারকে বাড়িয়ে ফুলিয়ে এটা কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি করে দিয়ে চলে গেছে। ফলে এটার এফেক্টটা ছিল ডিভাস্টেটিং। কিন্তু এখন আপনি যেটি করছেন, এখন আপনি যেটা বললেন রেগুলেটররা ওই ভীতি কাজ করছে, ওই ভীতি কাজ করে বিনিয়োগকারীদের আসতেও তেমন বলছে না, আর যারা আসছে তাদের সচেতন করছে। এই যে ব্যক্তি বিনিয়োগকারী, তারা তো 2010-এও কিছু করে নাই, 96-এও কিছু করে নাই, এখনো কিছু করছে না। যারা বাজারকে বাড়ালো, যারা বাজারকে ফেললো এবং ফেলার পরে আইন পরিবর্তন করে কি করলো, সেই ব্যাংক নিয়ে তো একটি প্রশ্ন উঠলো না। স্বয়ং রেগুলেটর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তারাও এই প্রশ্নটি তুললো না যে ব্যাংক এখানে করেছে। এবং ইব্রাহিম খালেদ সাহেব যে তদন্ত করেছেন, তিনি তো এখানে ব্যাংকের সম্পর্কে একটি প্রশ্নও তুললেন না, কথাও বললেন না। অনেকেই বলছেন তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন, এই কারণে ব্যাংকগুলোকে ছাড় দেওয়া হয়েছে। তা আসল কারণটাই তো বের করা হলো না, তাহলে সমাধান কি করে আপনি করবেন? না ওই আসল কারণটা তো দেখছেন। এবং 2010 সালের পরে যে খুব যে ভালো ইনভেস্টিগেশন হয়েছে সেটাও কিন্তু না, যে কারা কালপ্রিট ছিল, কাদের কারণে এই এত বড় একটা ডিভাস্টেটিং। কয়েকজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে যারা শুধুই শেয়ার কিনেছেন, কোথাও লেখা নেই শেয়ার আপনি কিনতে পারবেন না, কোথাও লিমিট দেয়া নেই যে আপনি এত টাকার বেশি বিনিয়োগ করতে পারবেন না। হ্যাঁ আছে, আপনি ইন্ডিভিজুয়াল কোম্পানিতে আপনি এত পার্সেন্টের বেশি কিনতে পারবেন না, কিন্তু তারা তো আইন ভায়োলেশন করে নাই। তাদেরকে আপনি দৃশ্যমান করার জন্য আপনি কয়েকজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে আপনি তাদেরকে একটা অস্বাভাবিক একটা পানিশমেন্ট দিলেন। এবং এইরকম আমি তথ্য পেয়েছি, আমি নিজে দেখেছি, যিনি টোটাল ইনভেস্টমেন্ট করে লোকসান করেছে, তারপরও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এটার কারণটা কি, এই যে আমরা এই যে বুম অ্যান্ড বাস্টের যে খেলাটা, সেটাকে ইনভেস্টিগেট করার মতো ক্যাপাসিটি, যে আসলে কি কারণে এটা বাস্ট হলো, হ্যাঁ কি কারণে এটা বুমও হলো, এটার আমার মনে হয় নাই যে আমাদের রেগুলেটরের সেই ক্যাপাসিটি। কিন্তু আমি এটিও দেখেছি, সুখ ভাই, আমি দুঃখিত বারবার আপনাকে করছি, আমি এটিও দেখেছি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে, আমি নাম ধরেই বলি, বর্তমানে সাংসদ আহসানুল ইসলাম টিটু ভাই বাংলাদেশ ব্যাংকের বড় বড় কর্মকর্তাদের সামনে বলেছে যে আপনারা এই কাজগুলো আপনাদের কারণে হয়েছে, আপনারা তখন টাইট দেননি, আবার হঠাৎ করে ব্যাংকগুলোকে তুলে দিয়েছেন। শাকিল রিজভী, রকিবুর রহমান, আহমেদ রশিদ লালি, এরা কে বলে নাই, রেগুলেটরদের সামনে বলেছে। কই আমরা তো দেখি নাই যে যারা একটা সামষ্টিকভাবে একটা প্রধানমন্ত্রীর কাছেই সবাই যায়, প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়টা তুলে ধরা যে এই কারণে হয়েছে, এখন ব্যাংকগুলো আসছে না, বাজার এখন নতুন বায়ার ক্রিয়েট করতে হবে, নতুন বায়ার ক্রিয়েট করার জন্য এইগুলো করতে হবে, সেরকম তো কোনো অ্যাক্টিভিটিস দেখছি না। আপনি যেটি বললেন আজকে ডেইলি স্টারের কথা, ডিএসসির এমডি বলছেন, সেটি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে সবাই সেই একই কথা বলছে, ঢাকা স্টক এক্সচেঞ্জও বলছে। অর্থাৎ একটি বিষয়কে ঘুরিয়ে ফিরে যে যার মতো করে ব্যবহার করছে। ডিমিউচুয়ালাইজেশন হয়েছে, এটি কি বলার মতো একটি কাজ? এটি তো হবেই। এটি একটি ফোন নিয়ে আপনার কাছে আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি তাহমিনা খিলক্ষেত থেকে বলছি। জি আপা বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, এখন ভাই একটু ব্যাংকের শেয়ার কেনা কি ভালো হবে? আমি এটা একটু জানতে চাইছিলাম।
আপনি ব্যাংকের শেয়ার কেন কিনতে চাচ্ছেন? এই যে দেখতেছি দাম বাড়তেছে আবার কমতেছে, আমরা তো বুঝি না ভাই। না বুঝলে কি বিনিয়োগ করা ঠিক ক্যাপিটাল মার্কেটে? না, একবার তো কিনা ওর প্রফিট হইছে ভালোই। জি ধন্যবাদ, বুঝতে পেরেছি। এই যে কিছু বিনিয়োগকারী আছেন যে যিনি বললেন এই আপা, এরকম আমরা শুনি অনেকেই, এবং এদের দিয়ে কিন্তু বিচার করাটা, অনেকেই বলছেন যে এদের দিয়ে বিচার করাটা ঠিক না, কারণ এই বাজারের সাথে যারা সরাসরি সম্পৃক্ত তারা আপনার প্রত্যেকটা ব্যাংকের ভেতরে কি আছে যেসব তথ্য দৃশ্যমান সেগুলোও জানে। আর আপা যেটি বললেন সেই উত্তরটা আপনি একটু দিবেন, আরেকজন দর্শক আছে তারপরে আপনার উত্তরটা নিব। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। নাম মোতালেব হোসেন। জি ভাই বলুন। আমি এই যে আপনারা যে বিনিয়োগকারী বলেন আর ট্রেডার, এই বিনিয়োগকারী ট্রেডারের কোনো ভাগ করা যায় কিনা? আচ্ছা, আর একটা প্রশ্ন হলো, গতকাল একটা প্রশ্ন আমি আপনাকে পাই নাই, রিং করে পাই নাই, সেটা হলো জি ভাই, বলুন। উনি বলছেন যে ইপিএস আর হলো ফাইন্যান্সিয়াল রিপোর্টের ভিতর গড়মিল আছে। তা আমার প্রশ্ন, উনি কোন কোম্পানি দেখলো, কেন উনি সউদ্যোগ হয়ে কোন আইনি পদক্ষেপ, কোন ব্রোকার বা কোন আপনি সিকিউরিটি নামটা আবার বলবেন, কোন কোম্পানিটা? আমার নাম মোতালেব হোসেন। না, কোন কোম্পানিটির নাম বলেছেন? না না, কোম্পানির নাম বলেন না তো, সাইলেন্ট থাকে, নীরব থাকে, বলে ফিনান্সিয়াল রিপোর্ট আর এবং ইপিএস এর ভিতর গড়মিল পায়। এখন এইটা যদি গড়মিলই হয়, সিকিউরিটি এক্সচেঞ্জ কি করলো? আচ্ছা দর্শক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কি করছে সেই প্রশ্ন কিন্তু আমরাও করছি। আপনি নিশ্চয়ই আমাদের প্রোগ্রাম দেখেন এবং যারা আসেন এখানে অতিথি সবাই কিন্তু করছেন, এই প্রশ্নটি করছেন। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কয়জন লোকবল, তাদের ম্যান পাওয়ার কয়জন, 100-র আশেপাশে, তা দিয়ে কি এইটি সম্ভব? এই অমুক এক্স কোম্পানি তার ইপিএসে কি হয়েছে এটি দেখা কি আসলে সম্ভব কিনা, সেই প্রশ্নটিও কিন্তু অনেকে করছেন। দেখেন বাংলাদেশ ব্যাংকে কত হাজার লোকবল, কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি কোম্পানির পেইড আপ বাড়ালেও তার কাছে যেতে হয়, অর্থাৎ তার কিন্তু কাজ অনেক, কিন্তু তারপরে এটি তারই দায়িত্ব, বিএসইসির দায়িত্ব, তাকেই দেখতে হবে এবং তার কাছেই সবাই বলবে। সেই কথাগুলো আমরা বলছি, আপনি নিশ্চয়ই জানেন, শফিক ভাই আরও ভালো বলতে পারেন ভাই। ফিনান্সিয়াল এই যে রিপোর্টগুলো সেগুলো তিনটা হয়, একটা হচ্ছে ম্যানেজমেন্টের জন্য, একটা হচ্ছে আপনার এই ইসের জন্য, এনবিআর এর জন্য, আর আরেকটা হচ্ছে এনবিআর বহির্ভূত সবার যারা আছেন। তো এই অবস্থায় ইপিএস এই ঘোজামিল এগুলোর কথা আমরা বারবার আলোচনা করেছি। আপনি যদি আপা যে কথাটি বলেছেন সেটির কথা বলেন। আপাকে আমরা বলবো যে ব্যাংকের শেয়ার, ব্যাংকের শেয়ার কথা বলেছে, ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করা যায় কি না? হচ্ছে যে হ্যাঁ, আপনি কি এই এখনই কিনবেন, এখনই বিক্রি করবেন, বিক্রি করতে পারলেন না, আপনি কতটা ঝুঁকি নিতে পারবেন সেগুলো তো আপনাকে চিন্তা ভাবনা করে তারপর কিনতে হবে। হঠাৎ করে আমি বললাম বা আরেকজন বললো যে আপনি ব্যাংক কিনেন, আর আপনি ব্যাংক কিনবেন, তো আপনাকে ব্যাংক কিনলে একটা লাভের সম্ভাবনাও আছে, আবার ঝুঁকিও আছে। সেই লাভ এবং ঝুঁকি এই দুইটা সুন্দরভাবে ক্যালকুলেশন করে, হিসাব কিতাব করে আপনি ইনভেস্ট করবেন। যে আমার ঝুঁকি আছে 1 টাকা, কিন্তু আমার প্রফিট হওয়ার সম্ভাবনা আছে 5 টাকা, তাহলে আমি 1 টাকার ঝুঁকি নিতেই পারি। এই রকম হিসাব করে এখানে আসতে হবে। হঠাৎ করে একজন বলল আর আমরা ঝাঁপায় পড়বো না এই মার্কেটে, তো ঝুঁকিটা করতে হবে। আরেকটা হলো যে না, আপনি দীর্ঘমেয়াদী, যে আপনি 5 বছর তো ব্যাংকে টাকা রাখেন, আমি ব্যাংকে টাকা রাখবো না, আমি একটা ব্যাংকের শেয়ার 5 বছর কিনে রাখবো, ইনভেস্ট করতে পারেন। আর একটা এমনি আমরা বাইরে আলাপ করি যে আমরা যারা মার্কেটে আছি, এই আপাসহ যারা আমরা জানি, কম জানি বা বেশি জানি, সবাইকে যদি আমরা প্রফিট করাতে পারি, হ্যাঁ, সবাইকে প্রফিট করাই দিতে পারি, তাহলে কিন্তু বাইরের যে আমজনতা আছে তারা ভাববে যে না, এইখানে তো মধু আছে, এখন কিছু টাকা ব্যাংকে না রেখে বা ফিক্সড ডিপোজিট না করে কিছু এই শেয়ার মার্কেটে খাটানো যায়। তখন যে একটা ক্রাউড যদি আসে, নিউ বায়ার আসে উইদিন দ্য কান্ট্রি, দেশের মধ্যে, তাহলে মার্কেটের অবস্থা কিছু ভালো হবে। ইন এডিশন টু দ্যাট আমরা দেখতেছি যে 1100-1000 কোটি টাকার লেনদেন কিন্তু আমাদের হচ্ছে, কিন্তু মার্কেট একটা নির্দিষ্ট ব্যারিয়ার কিন্তু ভাঙতে পারছে না। এই ভাঙার জন্য তাহলে আমাদের ওই কি বলে টার্নওভারটা কিন্তু ভাঙতে হবে। টার্নওভারটা আমরা 1200 কোটি টাকার উপরে, ইভেন 1500 কোটি টাকা আমরা দেখতে চাই। যদি সেই ক্ষেত্রে আমরা না বাড়াতে পারি তাহলে কিন্তু একটু সামান্য কারেকশন হইতেই পারে
এবং কারেকশন হওয়ার জন্য কারেকশনকে গ্রহণ করার মতো কিন্তু আমাদের প্রি ম্যাচিউরড একটা মেন্টালিটি থাকতে হবে। আমি শুধু স্বপ্নই দেখব যে মার্কেট বাড়তেই থাকবে, বাড়ুক, সমস্যা নেই, আমরাও দোয়া করি, আমরাও চাই, আমরাও চেষ্টা করছি, সবাই চেষ্টা করছে মার্কেট ভালো থাকবে, কিন্তু সবসময় তো আপনি ভালোটা আশা করব না। ওই যে বললাম রিস্ক, যে হ্যাঁ নিচের দিকে যদি যায় সেই ক্ষেত্রে কতটুকু যাবে সেটাও কিন্তু আমাকে আগে থেকে ক্যালকুলেশন করে রাখতে হবে, বুঝতে হবে। যদি আমার আগে থেকে জানা থাকে তাহলে কিন্তু আমি একটা কি বলে এটা হাউতাসের মধ্যে পড়বো না। আমি জানি হ্যাঁ আমার ক্যালকুলেশন হ্যাঁ এই পর্যন্ত পড়বে, এইরকম হবে, পড়ার ঢংটা এরকম হবে, যদি আমি আগে থেকে চিন্তা করি, ক্যালকুলেশন করি। তো ফিবোনাচি সিকোয়েন্সের একটা কথা আমরা বলেছিলাম। ইন শর্ট আমরা যদি দেখি যে গ্রামীণ ফোন 2016 সালে মার্চ মাসে ছিল 225 টাকা, সেখান থেকে গ্রামীণ ফোনের দর বাড়তে 2018 জানুয়ারিতে গেল 517 টাকা। এই যে একটা বিরাট 2 বছরের একটা বিরাট বড় র্যালি হইল, র্যালি হওয়ার পরে কিন্তু কারেকশন অবশ্যম্ভাবী ছিল, কারেকশন কিন্তু হয়েছে। কারেকশনটা কত হয়েছে, কত 300 কত টাকা আসছে, 350 টাকার লেভেলে আসছিল এই বছরের শুরুতে, 350। তো এই যে কারেকশন হয়ে আসলো 512 টাকা থেকে 350 টাকা, এই কারেকশনের পরিমাণ হলো 50%। এইটাই হচ্ছে গিয়ে গোল্ডেন রেশিও, ঠিক আছে। একইভাবে ডিসেক্স 2016 সাল থেকে 2017 সেপ্টেম্বরে গেল 6360। এই যে বিরাট একটা র্যালি হলো 2 বছরে, এইখান থেকে গত ডিসেম্বরে 6200 আসলো। এই যে কারেকশন হলো, কারেকশনের পরিমাণ কতটুক ছিল, 50%। এটাও একটা গোল্ডেন রেশিও, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু বুঝতে পারি, জানতে পারি কারেকশন হবে। আপনি যেটা বলছেন রেশিও যাই ঠিক আছে, কারেকশন হবে, কিন্তু কারেকশন হয়ে সেই আগের যে লেভেল সেটিকে তো অতিক্রম করবে। সে 8900 কোথায়? কেন আপনার এখন এক্সাম্পল হয় 6000, 6300, 6600? কারণ আমাদের বৃহত্তর আঙ্গিকে যদি আমরা দেখি বড় টাইম ফ্রেমে, তাহলে দেখবো যে আমাদের কারেকশনটা এখনো যে কমপ্লিট হয়ে গেছে। 2010-এ যে ডিভাস্টেটিং কারেকশন শুরু হয়েছিল একটা বাবেলের পরে, 5 ডিসেম্বরের পর থেকে, হ্যাঁ 6 ডিসেম্বরে ছিল পিক ছিল, 6 ডিসেম্বর 2010। তো ওইখান থেকে যে কারেকশনটা শুরু হলো বৃহত্তর আঙ্গিকে, সেই কারেকশনটা যে কমপ্লিট হয়েছে এইরকম হার্ড অ্যান্ড ফাস্ট এভিডেন্স আমাদের কাছে নাই। আমরা ভাবছি যে না, এখন আমরা বৃহত্তর আঙ্গিকে এর ভিতরে বছরব্যাপী, মাসব্যাপী ওঠানামা করতেছে। আমরা সেই ওঠানামার সাথে তাল মিলিয়ে ব্যবসা করছি। টেকনিক্যাল অ্যানালিস্ট, আপনি বিভিন্ন দেশের ইন্ডেক্সও দেখেন, মার্কেটও দেখেন। আমাকে একটু বলতে পারেন যে পৃথিবীতে এরকম বাংলাদেশের মতো দেশ যারা আছে বা তার আশেপাশে যেসব দেশগুলো আছে অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী, তাদের মধ্যে কোনো একটি দেশ দেখাতে পারেন যে টানা গত 20 বছরে টানা 8 বছর মার্কেট কমেছে? না, খুব কম। কিন্তু এটা পাকিস্তানের মতো একটা দেশও যেখানে অনেক প্রশ্ন আছে, জঙ্গি নিয়ে অনেক ব্যাপার আছে, যেখানে ক্রিকেট খেলাই হয় না, মানে যায় না কোনো দেশ, সেই দেশের ইন্ডেক্স কোথা থেকে কোথায় চলে গেছে? বাংলাদেশ দোষটা করলো কি? বাংলাদেশে আমাদের আপনাকে যদি ইয়া করতে পারি, একটু ধারণা দিতে পারি যে 2003 থেকে 2010 পর্যন্ত 7 বছর একটা মুভ গেছে। তাহলে ধরেন যে 2022 পর্যন্ত আমাদের এই রকম কারেকশানই যাবে, ধরেন 10 বছর। তাহলে 1, 2 পরবর্তী যে ধাপগুলা যাবে উপরের, এইগুলা কিন্তু অনেক লম্বা সময় ধরে স্টে করে। যেমন নাও করতে পারে, করবে, অবশ্যই না করতে পারবে না। দিস ইজ দ্য রুলস অফ, আমি বলছি যে স্টক মার্কেটের একটা কি স্বাধীন সত্তা, সে নিজের রুলস অনুযায়ী চলবে। যেমন 2003 একটু বলি, 2003 থেকে 10 পর্যন্ত 7 বছর ছিল। পরবর্তী যে আপট্রেন্ডটা হবে সেটা 7 বছরের বেশি। এইরকম ধরেন 100 বছরের পরে যে আপট্রেন্ড হবে সেইগুলোর বয়স হয়তো 40 বছর হবে, শুধু আপট্রেন্ডই থাকবে। 100 বছরের হিসাব আমরা করব কিনা আসলে একদম শেষ পর্যায়ে যে কথাটি বললেন যে 10 বছরের একটি গ্যাপ বা এরকম একটি সময়, একটা লম্বা সময়ের মধ্যে আমি একটু জানতে চাই, এটির সাথে একটু শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করে, সেন্সেক্সের ইন্ডেক্স ইন্ডিয়ার যদি আমরা দেখি, সেখানে ইন্ডেক্স 2009-এ ছিল 16,000, সেটি 8,000-এ নেমে যায়, এখন সেটি 32,000।
9 থেকে 19, 10 বছর। 10 বছরের মধ্যে অর্ধেক হয়ে সেটি 4 গুণ হয়েছে। আর আমাদের 10 বছরের পর আমরা আশা করছি আরো 10 বছর, মানে 10 বছর লাগবে, 12 বছর লাগবে, 2022 সাল পর্যন্ত। 22 সালে। কেন? এটা আমার এট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হয় কি সব কিছুরই সমস্যাটা তৈরি হচ্ছে যে ওই 2010 সালের যে ভীতি, ওইটাকেই আমরা ওভারকাম করতে পারছি ইন্ডিয়ার না। মতো জায়গা যেখানে প্রতিনিয়ত কোম্পানি ডিলিস্ট হচ্ছে, ইন্ডিয়ার মতো লোকসান হয়ে সেন্সেক্সের আপনি যে মৌলভিত্তির যে শেয়ার প্রচুর, তো ওরা তো সমস্ত বড় বড় কোম্পানিগুলো সবগুলো স্টক মার্কেট। আমাদের দেশে আমরা কয়টা কোম্পানি স্টক আমাদের মার্কেটে? 7 অ্যারাউন্ড 7 এর বেশি যে আমাদের জিডিপি গ্রোথ, আমাদের এখানে কোম্পানিগুলো চলছে না। না, বাট আমাদের কোম্পানি তার মানে কি ধরে নিতে পারি যে আমাদের কাঠামোগত সমস্যা আছে, হ্যাঁ। আমাদের যে কোম্পানি বিজনেস করছে তাদের আনতে পারছি না, যে কারণে যারা নতুন করে ওই কোম্পানিতে বিনিয়োগ করবে তারা দেখছে এখানে ভালো কোম্পানি নাই, সে তারা বিনিয়োগ করছে না। অর্থাৎ আমাদের ভেতরকারই সমস্যাটা রয়ে গেছে, ফান্ডামেন্টাল কিছু তো প্রবলেম আছেই। কিছু প্রবলেম আছে। আমরা আশা করব যে সে কিছু দূর হবে, আর যদি কিছুর চেয়েও বেশি থাকে সেটি তাড়াতাড়ি দূর করবে না, কারণ অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে ক্যাপিটাল মার্কেট ছাড়া সেটি কতদিন ধরে রাখা সম্ভব সেটি নিয়ে প্রশ্ন অনেকেই করছেন। দর্শক, এখানে শেষ করছি। যাওয়ার আগে একটি কথা বলি, আপনাদের বিনিয়োগ আপনার, আপনি কোন শেয়ারে বিনিয়োগ করে মুনাফা পাবেন সেই বিষয়টি দেখবেন, কারণ আমরা যেটি বলি, আমরা অতিথিরা যা বলেন বা মানুষের কাছ থেকে জানি, যারা এক্সপার্ট তাদের কাছ থেকে, কিন্তু এই কথাটাও আমরা শুনি যে যারা বিভিন্ন সময় বিভিন্ন টেলিভিশনে, পত্রিকায় বা বিভিন্ন সভা সেমিনারে যেটি বলেন সেটি তারা বিশ্বাস করেন না। অনেকে আবার করেন। অনেকে আছেন জেড ক্যাটাগরি খারাপ, অনেকে আছে এই ক্যাটাগরি খারাপ, ওই এত দোষ, কিন্তু তাদের পার্সোনাল বিনিয়োগ ওই সব কোম্পানিতেই আছে, এরকম প্রশ্ন আছে, নানা ধরনের গুজব আছে। আপনারা এগুলো যাচাই বাছাই করবেন এবং নিজের টাকা নিজে বিনিয়োগ করে মুনাফা করবেন এই আশা রাখছি। এবং বাজারের যে সমস্যাগুলো আছে, অতিথিরা যে আশা করলেন, আমরা আশা করছি সেটি কেটে যাবে। বিএসসি কাজ করছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জও কাজ করছে। তাদের যে গতি সেটি নিয়ে প্রশ্ন আছে, সেই গতিটাও ফিরে পাবে নতুন অর্থমন্ত্রীর নেতৃত্বে, এই আশা রাখছি। অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকালকে আপনারা দৈনিক শেয়ার বাজারে পড়তে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।